গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব 11। ব্যতিক্রম বলতে একজোড়া বিশালাকার কালো চোখ এখনো আগুনের ভাটার মতো ধপধপ করে জ্বলছে। তার সঙ্গে যোগ হয়েছে বুদ্ধির ঝিলিক, আর সেটা জ্বলজ্বল করছে তুষার শুভ্র দুই ভ্রুর নিচে। প্যাচমেন্ট রঙের খুলির মাঝ দুটোকে মনে হচ্ছে মৃত্যুর গুহায় থাকা দুটো রত্নপাথর। আর কেবল খুলিটার বিবরণ দিতে গেলে বলতে হয় ওটা একেবারেই ন্যাড়া আর হলুদ, আর কুচকানো চামড়ার কারণে হলদে খুলিটা কোবরার ফনার মতো সংকুচিত প্রসারিত হচ্ছে। এই ভয়ঙ্কর চেহারা দেখে আমাদের মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ভয়ঙ্কর জিনিসটা তার কঙ্কালসার একটা হাত রাখল টোয়ালার কাঁধে, যে হাতের নখগুলো 1 ইঞ্চির মতো লম্বা। তারপর কথা বলতে লাগলো তীক্ষ্ণ কণ্ঠে। শুনুন হে রাজা, শোনো জনতা, শোনো হে পর্বতমালা সমতলার বহমান নদীরা, কুকুয়ানা জাতিরা, শোনো হে আকাশ আর সূর্য, হে বৃষ্টি, ঝড় আর কুয়াশা, সমস্ত জিনিস যা জীবিত আর যা নিশ্চিতভাবে মারা যাবে। শোনো সব মৃত বস্তুরা যা আবার জন্মাবে, আবার মৃত্যুবরণ করবে। শোনো আমার ভেতরে থাকা আত্মারা এবং আমার ভবিষ্যৎবাণী, আমার ভবিষ্যৎবাণী, আমার ভবিষ্যৎবাণী। কথাগুলো শেষ হলো এক ধরনের বিলাপের সুরে। যারা শুনছিল তাদের হৃদয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করল কথাগুলো। আমরাও তার ব্যতিক্রম নই। এ প্রাচীন নারী নিঃসন্দেহে ভয়ঙ্কর। রক্ত, 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 সব জায়গায় রক্ত। আমি এটা দেখতে পাচ্ছি, এটার গন্ধ পাচ্ছি, এটার স্বাদ অনুভব করছি। লোনা স্বাদ এটা। রক্তের নদী বয়ে যাবে মাটির উপর দিয়ে, আর আকাশ থেকে ঝরবে রক্ত বৃষ্টি। পদচিহ্ন, পদচিহ্ন, পদচিহ্ন। সাদা মানুষদের পদধ্বনি আসছে সুদূর থেকে। দুনিয়া কাঁপছে, পৃথিবীটা আমার প্রভুর সামনে কাঁপছে। মহিমান্বিত রক্ত, উজ্জ্বল লাল রক্ত। নতুন করে ঝরা রক্তের গন্ধের সাথে তুলনা চলে না আর কিছু। সিংহরা এতে গায়ে মেখে গর্জন করবে, শকুনেরা তাদের ডানা পরিষ্কার করবে এই রক্ত দিয়ে, চিৎকার করবে আনন্দে। আমি বৃদ্ধা, আমি প্রবীণা, অনেক রক্তপাত দেখেছি। মৃত্যুর আগে আরো অনেক রক্তপাত দেখে যাব, উল্লাস বোধ করব। আমার বয়স কত ধারণা আছে তোমার? তোমার বাবা আমাকে দেখেছে, তার বাবারাও আমাকে দেখেছে, তার বাবারাও আমাকে দেখেছে। আমি সেই সাদা মানুষদের দেখেছি, তাদের মনোবাঞ্ছনা আমার জানা। আমি প্রাচীন, কিন্তু এই পাহাড় আমার চেয়েও প্রাচীন। এই মহাসড়ক কে তৈরি করেছে বলো? কারা এঁকেছে পাথরের গায়ে ওই ছবিগুলো? ওই 3 মাথাকে কে স্থাপন করেছে? কারা ওই খাদের ভিতরে দৃষ্টি দিয়েছে? বলতে পারো? তোমরা কিচ্ছু জানো না, কিন্তু আমি জানি। এটা সাদা মানুষদের কাজ, যারা তোমাদের আগে এখানে এসেছিল, যারা তোমাকে গিলে খাবে, তোমাকে ধ্বংস করবে। আর তোমাদের এখানে আসার হেতু কি ছিল? সেই সাদা মানুষদের, ভয়ঙ্কর লোকদের, যাদের জাদুর দক্ষতা ছিল, সব ধরনের জ্ঞান ছিল, যারা শক্তিশালী, অঢল, অবিচল। তোমার কপালের ওই উজ্জ্বল রত্ন পাথরটা কি? ও রাজা, তোমার গায়ের ওই লোহার পোশাকটা কে তৈরি করেছে? হে রাজন, তুমি জানো না, কিন্তু আমার তা জানা আছে। আমি সেই প্রাচীন, আমি জ্ঞানীদের একজন।
আমি হচ্ছি ঈশানসি। এবার সে তোমাদের কি হবে? এবার সে তার শকুনের মতো ছেলা মাথাটা আমাদের দিকে ঘুরালো। তোমরা কি খুঁজছো সাদা নক্ষত্র মানবেরা? ও হ্যাঁ, নক্ষত্র। তোমরা কি হারানো কাউকে খুঁজছো? তোমরা তাকে এখানে খুঁজে পাবে না। সে এখানে নেই। অনাদিকাল ধরে এখানে কোনো সাদা মানুষের পদচিহ্ন পড়েনি, কখনোই না, শুধু একবার ছাড়া। কিন্তু তার পক্ষে এখান থেকে বেঁচে ফেরা সম্ভব হয়নি। তোমরা এসেছো উজ্জ্বল পাথরের খোঁজে, আমি সেটা জানি। আমি জানি তোমরা এটা খুঁজে পাবে যখন সব রক্ত শুকিয়ে যাবে। কিন্তু তোমরা কি ফিরে যাবে সেখান থেকে যেখান থেকে তোমরা এসেছো, নাকি তোমরা আমার মতোই থেমে যাবে? হা হা হা। আর তুমি, কালো চামড়া, তোমাকে বলছি, গর্বিত ভারবাহী। কঙ্কালসার আঙ্গুলগুলো বাবার দিকে তাক করে বলল ডাইনি উৎপাত। তোমার ধান্দাটা কি? কিসের খোঁজে এসেছো তুমি? তুমি উজ্জ্বল পাথরের খোঁজে আসনি। আসনি সে হলুদ ধাতুর খোঁজে, যা চকচক করে। সেগুলো সাদা মানুষের আকর্ষণ। তুমি ত্যাগ করো এই সাদা নক্ষত্র মানবদের। আমার ধারণা আমি তোমাকে চিনি। তোমার শিরায় প্রবাহিত রক্তের গন্ধ আমার চেনা। তোমার কোমরবন্ধ খুলে ফেলো। এবার বিদঘুটে প্রাণীটির খিঁচুনি শুরু হলো, পড়ে গেল মাটিতে মৃগীরোগীদের মতো, ফেনা গড়ালো মুখ দিয়ে। আর তাকে তুলে নেওয়া হলো কুটিরের ভেতরে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো রাজা, হাত নাড়ল। সাথে সাথে পুরো এক রেজিমেন্ট এক সারিতে মার্চ করার জন্য তৈরি হলো। আর 10 মিনিটের মধ্যে আমরা, রাজার অল্প কজন ও অভ্যাগত ছাড়া, বিশাল ময়দানটা ফাঁকা হয়ে গেল। সাদা মানুষেরা, বলল টোয়ালা, আমার মন বলছে তোমাদের হত্যা করতে। গাগুল অদ্ভুত কথা বলেছে, তোমাদের কি বলার আছে? হাসলাম আমি। সাবধান হে রাজা, আমাদের এত সহজে হত্যা করা যাবে না। আপনি ষাঁড়টার পরিণতি নিজের চোখেই দেখেছে। আপনি কি নিজেও ষাঁড়ের পরিণতি বরণ করতে চান? ভ্রুকুটি করল রাজা। রাজাকে হুমকি দেওয়া মোটেও ভালো কথা না কিন্তু। আমরা কোনো হুমকি দিচ্ছি না, কেবল যা সত্য তাই বলছি। আমাদের হত্যা করার চেষ্টা করে দেখুন হে রাজা, তার ফলাফল চাক্ষুষ করুন। বিশালদেহী লোকটা একটা হাত রাখল তার কপালে। শান্তি। অবশেষে বলল টোয়ালা, আজ রাতে রাতের মহা উৎসব। আপনারা এটা দেখবে, ভয় পাবেন না। আপনাদের জন্য কোনো ফাঁদ পাতা হবে না। আগামীকাল সেটা বিবেচনা করব। বেশ রাজা, নিলুপ্ত কণ্ঠে বললাম। তারপর উঠে দাঁড়ালাম। ইনফার্ডোস আমাদের সাথে করে পৌঁছে দিল আমাদের প্রালে। ডাইনিদের শিকার। নিজেদের কুটিরে পৌঁছে ইনফার্ডোসকে ইশারা করলাম ভিতরে প্রবেশ করার জন্য। এখন ইনফার্ডোস, বললাম আমি, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব। মাননীয় প্রভু, আপনারা ব্যক্ত করুন। আমাদের কাছে মনে হচ্ছে টোয়ালা এখানকার রাজা একজন নিষ্ঠুর মানুষ। কথাটা সত্য প্রভু আমার। আফসোসের সাথে বলতে হয়, পুরো রাজ্য তার নৃশংসতায় অতিষ্ঠ। আজ রাতে আপনারা তার নমুনা দেখতে পাবেন। এটা একটা বিশাল ডাইনিদের শিকারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেককে জাদুঘর হিসেবে শনাক্ত করে খুন করা হবে। কোনো মানুষের জীবনই নিরাপদ নয়। রাজা যদি কারো গবাদি পশু অথবা কোনো লোকের জীবন নিতে চায়, অথবা সে যদি ভয় করে কোনো লোক তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, তবে গাগুল, যাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন,
এবং আরও কিছু জাদুকর শনাক্তকারী মহিলা যাদের গাগুল ডাকিনী বিদ্যা শিখিয়েছে, তারা সেই তথাকথিত বিদ্রোহী লোকটাকে শনাক্ত করবে জাদুঘর হিসেবে এবং তাকে হত্যা করা হবে। চাঁদ ঝাপসা হওয়ার আগেই আজ রাতে বহু লোক নিহত হবে। এমনও হতে পারে আমি নিজেও হয়তো আজ রাতে খুন হতে পারি। আমি এখনো বেঁচে আছি কারণ আমি যুদ্ধের জন্য দক্ষ একজন যোদ্ধা, আর আমার সৈন্যরা আমাকে ভালোবাসে। কিন্তু আমি নিজেও জানি না এভাবে আর কতদিন বাঁচতে পারবো। পুরো রাজ্য টোয়ালার অত্যাচারে জর্জরিত। তাহলে ইনফাডোস জনগণ তাকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলছে না কেন? না মাননীয় প্রভু, সে হচ্ছে রাজা। সে যদি নিহত হয় তবে তার ছেলে ক্রাগা সিংহাসনে বসবে, আর ক্রাগার অন্তর তার পিতার চেয়েও জঘন্য। ক্রাগা সিংহাসনে বসলে আমাদের উপর অত্যাচারের জোয়াল রাজা টোয়ালের চাইতেও ভারী হবে। যদি ইমাটো নিহত না হতো কিংবা তার ছেলে ইগনোসি বেঁচে থাকতো তবে দৃশ্যপটটা ভিন্ন হতো। কিন্তু আফসোস তাদের কেউই বেঁচে নেই। কিভাবে নিশ্চিত হচ্ছেন ইগনোসি নিহত হয়েছে? পিছন থেকে ভেসে এলো একটা কণ্ঠ। সবাই ঘুরে তাকালাম কণ্ঠের উৎসের দিকে। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম বক্তাকে, উম্বুপা। কি বলতে চাইছো বাসা? জিজ্ঞেস করল ইনফাডোস। এই কথা কে বলতে বলেছে? শুনুন ইনফাডোস, জবাবে বলল উম্বুপা। আমি আপনাকে একটা গল্প শোনাচ্ছি। অনেক অনেক বছর আগে এ রাজ্যে নিহত হয়েছিল ইমাটো, আর তার স্ত্রী ছেলেটাকে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল। কথাটা ঠিক তো? একদম ঠিক। বলা হয়ে থাকে সেই মা আর ছেলে পাহাড়ের উপরে নিহত হয়েছে, তাই না? এই কথাও সত্য। বেশ, তবে আসল সত্যটা হলো সেই মা আর ছেলে পাহাড়ে মারা যায়নি। তারা পাহাড় পেরিয়েছিল এবং এক যাযাবর কাফেলার সাথে মরুভূমি পাড়ি দিয়ে পানি ঘাস আর বৃক্ষশোভিত এক অঞ্চলে হাজির হয়েছিল। তুমি কিভাবে সেটা জানো? শুনুন, তারা মাসের পর মাস চলতে চলতে অবশেষে এমন এক স্থানে পৌঁছে যেখানে লোকজন অ্যামাজুলু নামে পরিচিত, যাদের উৎপত্তিও কুকুয়ানা থেকে, যারা কুকুয়ানাদের মতোই যোদ্ধা জাতি। মা ও ছেলে বহু বছর তাদের সাথে বসবাস করে। সেখানেই মারা যায় ছেলেটার মা। মায়ের মৃত্যুর পর ছেলেটা ইগনোসি আবারও যাযাবরে পরিণত হয়, আর একসময় হাজির হয় বিস্ময়কর এক রাজ্যে। সাদা মানুষের বাস সেই রাজ্যে। অনেক বছর সেখানে বাস করে সাদা মানুষদের কাছ থেকে জ্ঞান অর্জন করে ইগনোসি। এটা তো দারুণ এক গল্প, অবিশ্বাসের সাথে বলে উঠল ইনফাডোস। অনেক বছর ছেলেটা বাস করেছে ওই সাদা মানুষদের সাথে, কাজ করেছে তাদের ভৃত্য হিসাবে, আর পরে সৈনিক হিসাবে। তবে মনের মাঝে সবসময় জাগ্রত ছিল মায়ের কথা। তবে সত্যিকারের অবস্থানের কথা ভেবেছে কিভাবে সে আবার ফিরতে পারবে তার পিতৃভূমিতে, তার নিজের লোকজনদের কাছে, তার পিতৃগৃহে, যেখানে নিহত হয়েছে তার পিতা। অনেক অনেক বছর ধৈর্য ধরে অপেক্ষায় ছিল ইগনোসি। অবশেষে সেই সুযোগ এলো তার সামনে, যেমনটা ভাগ্য মাঝে মাঝে সহায়তা করে থাকে। কিন্তু সাদা চামড়ার মানুষের সাথে যোগাযোগ করে, যে সাদা চামড়ার মানুষেরা এই অজানা দেশটার খোঁজে বের হচ্ছিল, আর ইগনোসিও যোগ দিল তাদের সাথে। সেই সাদা চামড়ার মানুষেরা চলতেই লাগলো। তারা বেরিয়েছে অনেক বছর আগে হারিয়ে যাওয়া তাদের এক শ্বেতাঙ্গ স্বজনের খোঁজে। উত্তপ্ত মরুভূমি পাড়ি দিল তারা, অতিক্রম করল তুষার ছাওয়া পর্বতচূড়া। অবশেষে তারা হাজির হল কুকুয়ানাদের রাজ্যে। আর এভাবেই তাদের সাক্ষাৎ পেয়েছেন আপনারা, হে ইনফাডোস। তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে বাছা। বিস্মিত কণ্ঠে বলল মুরব্বী যোদ্ধা। আপনি যা ভাবতে পারেন, এটা দেখো, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এ আমার পিতব্য, আমি সেই ইগনোসি, কুকুয়ানাদের আইনসম্মত রাজা। আচমকা এক ঝটকায়
কোমরে জড়ানো কৌপিন সরিয়ে নিল অম্বুপা। স্থির দাঁড়িয়ে রইল আমাদের সামনে, পুরোপুরি বস্ত্রবী। লক্ষ্য করো, বলল অম্বুপা। এটা কি? কোমর বরাবর দুর্দান্ত একটা সাপের উল্কির দিকে ইশারা পড়ল সে। উরু যেখানে শরীরের ঊর্ধ্বাংশের সাথে মিশেছে, ঠিক তার উপরেই সাপের খোলা মুখে বিলীন হয়ে গেছে সাপের লেজটা। হতবিহ্বল হয়ে পড়েছে ইনফাডোস। চোখ দুটো ঠিকরে বেরোবার উপক্রম হয়েছে কোটর ছেড়ে। পরক্ষণে হাঁটু মুড়ে বসে পড়ল প্রবীণ ইনফাডোস। কুম কুম, ঝটিতে বলে উঠল ইনফাডোস। হে আমার ভাইয়ের ছেলে, ইনি আমাদের রাজা। আমি আপনাকে কি সেটাই বলিনি প্রীতব্য? এখন উঠে পড়ুন। আমি এখনো রাজা হইনি, তবে আপনার সাহায্য পেলে আর বন্ধু সম সাহসী সাদা মানুষদের সহায়তায় আমি সেটা অর্জন করতে পারব। তবে এই প্রবীণ ডাইনি গাগুল ঠিকই বলেছে, শুরুতেই রক্তের নদী বয়ে যাবে এই ভূমিকে, আর তারটাও যুক্ত হবে সেই রক্তের সাথে। কারণ তার কথাতেই খুন করা হয়েছে আমার পিতাকে, আর আমার মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ইনফাডোস, আর তার পথ বেছে নিন। আপনি কি আমার হাতে হাত রেখে আমার লোক হিসেবে থাকতে চান? আমাকে যে বিপদের মোকাবেলা করতে হবে, আপনি কি তার সঙ্গী হতে চান? একজন খুনিকে ছেড়ে ছুঁড়ে ফেলতে চান সিংহাসন থেকে, নাকি আগের অবস্থায় থাকতে চান? আপনি কোনটা বেছে নিতে চান? মুরব্বী লোকটা হাত বুলালো নিজের মাথায়, চিন্তিত। অবশেষে উঠে দাঁড়ালো সে, এগুলো উম্বুপা তথা ইগনোসি যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকে। হাঁটু মেরে বসল ইগনোসির সামনে, নিজের হাত রাখল ইগনোসির হাতের উপর। ইগনোসি, কুকুহারাদের আইনসম্মত রাজা, আমার এই হাত আপনার হাতে সমর্পণ করছি। আমি তো এই হাত আপনার হাত হয়েই কাজ করবে। যখন শিশু ছিলেন, হাঁটুতে বসিয়ে হাত দিয়ে আপনাকে দোল দিয়েছি। আর এখন বয়সের এই অপরাহ্নে এই প্রবীণ হাত আবারও উৎসর্গ করলাম আপনার এবং স্বাধীনতার জন্য। বেশ ইনফাডোস, যদি সফল হই তবে এই রাজ্যের রাজার পরের স্থানটাই হবে আপনার। আর যদি ব্যর্থ হই, সেক্ষেত্রে কেবল মৃত্যুই জুটবে আপনার ভাগ্যে, যদিও সেটা এখনো ঝুলে আছে আপনার উপরে। উঠে দাঁড়ান প্রীতব্য। আর আপনারা সাদা মানুষেরা সাহায্য করবেন আমাকে? আপনাদের আমি বিনিময়ে কি দিতে পারি? সেই উজ্জ্বল পাথর? যদি আমি জয়লাভ করি আর আপনারা ওগুলোর সন্ধান পান, এখান থেকে যতটা বহন করতে পারবেন ততটাই নিয়ে যাবে। এটা কি আপনাদের জন্য পর্যাপ্ত? কথাগুলো তরজমা করে শোনালাম আমার সঙ্গীদের। তাকে বলু, জবাব দিলেন সারহেন্দ্রী। সে একজন ইংরেজকে বুঝতে ভুল করেছে। সম্পদ অবশ্যই ভালো জিনিস, এবং পথে পড়লে অবশ্যই আমরা তা সংগ্রহ করব। তবে কোনো ভদ্রলোক অর্থের বিনিময়ে তার বিবেক বিক্রি করে নয়। তবে আমি নিজের কথা বলতে পারি, ব্যক্তিগতভাবে আমি উম্বুবাকে পছন্দ করি, আর তার এই চলার পথে আমি তার সাথে থাকব। নৃশংস টোয়ালাকে একটা শিক্ষা দেওয়া হবে আমার জন্য সবচেয়ে আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। আপনার কি মত গুড? এবং আপনার কোয়ার্টার মেইন? বেশ, জবাব দিলেন গুড। এই লোকগুলো যে ধরনের আলংকারিক ভাষা ব্যবহারে অভ্যস্ত, আপনি তাদের সেই ভাষায় বলতে পারেন। আমার ধারণা একটা লড়াই হলে নিশ্চিতভাবে সেটা দারুণ কিছু একটা হবে, যা আমাদের চিত্তকে উষ্ণতায় ভরিয়ে দিবে। আর আমি যদ্দূর বলতে পারি, এই লড়াইতে সে আমাকে পাশে পাবে। তবে শর্ত থাকবে যে আমাকে প্যান্ট পরতে দিতে হবে। দুজনের বক্তব্যই ভাষান্তর করে শোনালাম। খুবই ভালো বন্ধুরা, বলল ইগনোসি ওরফে উম্বুপা। আর আপনার কি মত মাকুমজান? আপনিও কি আসছেন আমার সাথে? প্রবীণ শিকারী, যে আহত মোষের চেয়েও চতুর। মাথাটা চুলকে উম্বুপার কথাটা খানিক্ষণ মনে মনে পর্যালোচনা করলাম। উম্বুপা অথবা ইগনোসি, বললাম, আমি বিপ্লব পছন্দ করি না। আমি শান্তিপ্রিয় মানুষ, অনেকটা ভীতু প্রকৃতির। তবে আরেক দিক দিয়ে বিবেচনা করলে আমি আমার বন্ধুদের সাথে থাকব।
এই সাথে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আর তা হলো আমি একজন ব্যবসায়ী। ব্যবসা করে আমাকে জীবন ধারণ করতে হয়। সুতরাং আমি তোমার হীরের প্রস্তাবটা গ্রহণ করছি, যদি পরিবেশ পরিস্থিতির কারণে সেরকম অবস্থায় পৌঁছাতে পারি। আরেকটা কথা, তুমি জানো আমরা এখানে কেন এসেছি? ইনকুবোর নিখোঁজ ভাইকে খোঁজার জন্য। তাকে খোঁজার ব্যাপারে তুমি অবশ্যই আমাদের সাহায্য করবে। নিশ্চয়ই করব, জবাব দিল ইগনাসি। শোনো ইনফাডোস, আমার কবরে থাকা উল্কির শপথ নিয়ে সত্যি কথাটা আমার প্রথম। আপনার জানা মতে কোনো সাদা চামড়ার লোক কি পা রেখেছে এই কুকুয়ানা ল্যান্ডে? এরকম কেউ আসেনি হে ইগনোসি। যদি কোনো সাদা মানুষের দেখা পাওয়া যায় অথবা তার কোনো খবর পাওয়া যায়, তবে সেটা কি আপনার গোচরে আসবে? নিশ্চিতভাবে আমার অগোচরে কিছু থাকবে না। শুনলেন তো ইনকুবো, স্যার হেনরিকে লক্ষ্য করে বললেন ইগনোসি। সে এখানে আসে। বেশ, বুঝলাম, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন স্যার হেনরি। তাহলে এটাই বিষয়। আমার ধারণা সে কখনো এখানে পৌঁছাতে পারে। বেচারা হতভাগ্য ভাইটা আমার, সব কষ্টই বৃথা গেল। ঈশ্বরের যেমনটা ইচ্ছা। এবার মূল কথায় ফিরি, তাগিদ দিলাম আমি। এই কষ্টকর বিষয়টা এড়ানোর চেষ্টা করছি। একজন নীতিবান রাজা হওয়া খুবই ভালো একটা বিষয় ইগনোসি, কিন্তু কিভাবে তুমি রাজা হওয়ার প্রস্তাব তুলবে? জানি না, কোনো ধারণা নেই। ইনফাডোস, আপনার কোনো পরিকল্পনা আছে? হে ইগনোসি, হে বজ্রের সন্তান, বলতে লাগলো তার কৃতজ্ঞ। আজ রাতে অনুষ্ঠান হবে মহানৃত্য উৎসব আর ডাইনিদের শিকার অভিযান। অনেকেই খুঁজে বের করবে হত্যার জন্য। অনেকের মনেই রাজা টোয়ালার বিরুদ্ধে যুগপৎ ক্রোধ, ক্ষোভ আর শোক থাকবে। নাচ উৎসব শেষ হলে আমি কয়েকজন বড় বড় গোত্র প্রধানের সাথে আলাপ করব। যদি তাদের সম্মতি আদায়ে সক্ষম হই, তারা হয়তো তাদের সৈন্যদের সাথে কথা বলতে রাজি হবে। আমি প্রথমে হালকাভাবে বিষয়টা উপস্থাপন করব গোত্র প্রধানদের কাছে। তাদের আহ্বান জানাবো আপনার উল্কিটা দেখার জন্য, যা নিশ্চিতভাবে রাজার প্রতি। আমার আমার ধারণা আগামীকালের মধ্যে 20,000 বর্ষার নেতৃত্ব আমার অধীনে এসে যাবে। তবে এখন আমাকে যেতে হবে চিন্তাভাবনা আর প্রয়োজনীয় প্রস্তুতির জন্য। নাচের উৎসবের পর যদি আদৌ তখন বেঁচে থাকি এবং আমরা সবাই যদি বেঁচে থাকি, তবে সবাই এখানে একত্রিত হব আলাপ করার জন্য। শেষ পর্যন্ত হয়তো আমাদের যুদ্ধে জড়াতে হবে। আচমকায় বিঘ্নিত হলো আমাদের আলোচনা, বাইরে থেকে চিৎকার ভেসে এলো। রাজার কাছে থেকে সংবাদবাহক এসেছে। কুটিরের দরজার দিকে অগ্রসর হলাম, সংবাদবাহককে ভেতরে আসতে বললাম। 3 সংবাদবাহক প্রবেশ করল ভেতরে। প্রত্যেকের সাথেই একটা করে চকচকে চেইন বর্ম শার্ট আর একটা করে রাজকীয় রণকুঠার। আমার প্রভুর মহান রাজার পক্ষ থেকে নক্ষত্রের সন্তানদের জন্য উপহার, বলল বাহকদের একজন। এই উপহারের জন্য ধন্যবাদ জানাচ্ছি রাজাকে, বললাম আমি। এখন আপনারা যেতে পারে। লোকগুলো বিদায় নিতে জিনিসগুলোর পরম কৌতূহলের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। অপূর্ব দক্ষতায় তৈরি হয়েছে চেইন বর্ম। এমন নিখুঁত কাজ আগে কখনো দেখিনি। পুরো বর্মটার শেকলগুলো এতটাই মাপমতো তৈরি করা হয়েছে যে পুরো জিনিসটা দুহাতের মুঠোয় ধরে রাখা যাচ্ছে। এই জিনিসগুলো কি আপনারা এখানেই তৈরি করেছেন ইনফাডোস? জিজ্ঞেস করলাম আমি। এগুলো খুবই চমৎকার। না প্রভু আমার, এগুলো এসেছে আমাদের বাপ দাদাদের কাছ থেকে। আমাদের জানা নেই কারা এগুলো তৈরি করেছে। খুব অল্প কিছুই আছে আমাদের কাছে। একমাত্র রাজ রক্তের ছাড়া আর কেউ এগুলো পড়তে পারে না। এটা আসলে জাদুর জামা। এর ভিতর দিয়ে বর্ষার ফলা প্রবেশ করতে পারে না। যে এটা পরবে সে যুদ্ধক্ষেত্রে অনেকটাই সুরক্ষিত থাকবে। রাজা হয় খুবই সন্তুষ্ট কিংবা খুবই ভীত। নাইলে সে এমন জিনিস পাঠাতো না। আজ রাতে এগুলো পরে থাকবেন প্রভুরা। দিনের বাকিটা সময় এক প্রকার বিশ্রাম নিয়েই কাটিয়ে দিলাম।
নিজেদের মধ্যে কথা বললাম সার্বিক পরিস্থিতি নিয়ে, যা খুবই উত্তেজনাকর ছিল। অবশেষে অস্তমিত হলো সূর্য, হাজার হাজার মশাল জ্বলে উঠল। অন্ধকারে শুনতে পাচ্ছি সৈন্যদের পদধ্বনি, শত শত বর্ষার ঝনঝনানি। সৈনিকরা নাচের উৎসবের জন্য তাদের নির্দিষ্ট স্থানে অবস্থান নেওয়ার জন্য যাচ্ছে। রাত 10টা নাগাদ পূর্ণ মহিমা নিয়ে চাঁদ উঠল আকাশে। আর সেই রূপসুধা উপভোগের সময়ে হাজির হল ইনফাডোস। পরনে পুরোপুরি রণসাজ, 20 জনের একটা প্রহরীর দল সাথে এনেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। ইনফাডোসের পরামর্শ মতো আমরা আগে থেকেই রাজার পাঠানো চেইন বর্ম পরে তৈরি হয়েছি। তার উপরে চাপিয়েছি আমাদের স্বাভাবিক পোশাক। অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম বর্মটা না খুব ভারী না খুব একটা অস্বস্তিকর। এই ইস্পাতের শার্টগুলো তৈরি করা হয়েছে বিশালদেহী মানুষদের কথা মাথায় রেখে। ফলে গুড আর আমার শার্টটা কিছুটা ঢিলে ঢালা হলো। তবে স্যার হেনরির রাজসিক দেহের সঙ্গে ওটা গ্লাভসের মতো আঁটো-সাঁটো হয়ে রইল। যার যার কোমরে গুঁজে নিলাম রিভলভারগুলো, আর উপহারের রণকুঠারটা তুলে নিলাম হাতে। তারপর রওনা হলাম। হাজির হলাম সেই সুবিশাল ক্রালে, যেখানে সকালে বাতচিত হয়েছিল রাজা তোয়ালার সাথে। লক্ষ্য করলাম নির্দিষ্ট নিয়ম মেনে নিজ নিজ অবস্থান নিয়েছে রেজিমেন্টগুলো। প্রায় 20,000 লোকের সমাবেশ। প্রতিটি রেজিমেন্ট আবার বিভিন্ন কোম্পানিতে বিভক্ত, আর প্রতিটি কোম্পানির মাঝে চলাচলের পথ রাখা হয়েছে ডাইনি শিকারীদের জন্য। নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আছে সেনারা। এই সশস্ত্র, সুশৃঙ্খল আর বিশাল সমাবেশের চেয়ে মনোমুগ্ধকর আর কিছু কল্পনা করা যে কারো পক্ষে অসম্ভব। পিনপতন নীরবতার সাথে দাঁড়িয়ে আছে ওরা। চাঁদের রূপালী আলো ঠিকরে পড়েছে তাদের ঊর্ধ্বমুখী বর্ষা, তাদের দুর্দান্ত কাঠামো, পালকের মুকুট আর নানা রঙের বর্ণের ঢালের উপর। যেদিকে চোখ যায় শুধু সারি সারি সেনাদল আর উত্থিত বর্ষার ঝলকানি। ধরে নিচ্ছি বললাম আমি, পুরো সেনাবাহিনী এখানে হাজির। না মাকুমজান, জবাব দিলেন ফারদৌস। কেবল 1/3 প্রতি বছরই কেবল 1/3 সেনা এই উৎসবে উপস্থিত থাকে। হত্যা শুরু হলে কোনো গোলযোগ দেখা গেলে সেটা সামলানোর জন্য 1/3 জমাবেত থাকে বাইরে। লুর চারপাশে সেনা ছাউনিতে থাকে আরও 10,000, আর বাকিরা নজর রাখে রাজ্যের প্রালগুলোর দিকে। দেখতেই পাচ্ছেন এরা খুবই দুর্দান্ত একটা জনগোষ্ঠী। তারা ভীষণ রকম নীরব, বললেন কুট। প্রকৃতপক্ষে এরকম বিশাল সমাবেশে এই ধরনের নীরবতা রীতিমতো স্নায়ু ক্ষয়কারী। ভগবান কি বলছে? জানতে চাইল ইনফাডোস। তর্জমা করলাম আমি। যাদের মাথার উপর মৃত্যুর কালো ছায়া ঘোরাফেরা করে, তাদের নীরব না থেকে উপায় কি? বিষণ্ণ কণ্ঠে বলল ইনফাডোস। অনেক লোককে হত্যা করা হবে। অনেক, অনেক লোককে। মনে হচ্ছে সঙ্গীদের উদ্দেশ্যে বললাম। আমরা একটা সীমাহীন গ্ল্যাডিয়েটর প্রদর্শনীর অংশ হতে যাচ্ছি। শিউরে উঠলেন স্যার হেনরি, আর গুড বললেন, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমাকে বলুন। ইনফাডোসকে লক্ষ্য করে বললাম, আমরা কি বিপদের ঝুঁকিতে আছি? আমি জানি না প্রভু, আমার বিশ্বাস সম্ভবত না। তবে ভয় পাবেন না। রাতটা যদি ভালোভাবে পার করতে পারেন, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। সৈন্যরা রাজার বিরুদ্ধে বিড়বিড় করছে। কথা বলার সাথে সাথে সহজ ভঙ্গিতে খোলা জায়গাটার কেন্দ্র বরাবর অগ্রসর হচ্ছে আমরা। বসার জন্য বেশ কিছু টুল রাখা হয়েছে সেখানে। এগোনোর ফাঁকে লক্ষ্য করলাম রাজকুটিরের ভেতর থেকে আরো একটা দল অগ্রসর হচ্ছে। ওখানে রয়েছে রাজা টোয়ালা আর তার ছেলে ক্রাগা, বুড়ি গাগুল, আর তাদের সাথে যাদের দেখতে পাচ্ছেন ওরাই হচ্ছে ঘাতক। ডজন খানেক বিশাল দেখির লোকের দিকে ইশারা করে বলল ইনফাডোস। ভয়ঙ্কর চেহারার লোকগুলোর এক হাতে বর্ষা আর অন্য হাতে ভারী কেরি। এটা জুলুদের এক ধরনের ভারী লাঠির মতো মুগুর। একদম মাঝে তুলে আসন গ্রহণ রাজাটোয়ালা, আর তার পায়ের কাছে ঝুঁকে রয়েছে গাগুল। অন্যরা দাঁড়িয়েছে রাজার পেছনে।
আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব 11। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।